নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৪ঠা এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলনের পর পার্শ্ব বৈঠকে সাংগ্রিলা হোটেলে মিলিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলেন, এই নিয়ে ৪ঠা এপ্রিল আমি একটি প্রতিবেদন করেছিলাম। দর্শকরা অনেকে আমার প্রতিবেদন দেখেছেন এবং আমাকে কমেন্ট বক্সে তারা তাদের মতামত জানিয়েছেন, কটাক্ষ করেছেন। অনেকে বলেছেন যে অর্কবাবু দেখলেন তো ডক্টর ইউনূসের ক্যারিশমা, মোদিজিকে বাধ্য করলেন বৈঠকে বসতে। তারা তাদের মত দিয়েছেন, আমি আমার কথা বলেছি। অনেকে বলছেন যে প্রফেসর ইউনূস নাকি 10 কোল দিলেন মোদিজিকে। কে কাকে 10 কোল দিল, না মোদিজি ইউনূসকে 100 কোল দিলেন, দুটো দেশের সম্পর্কের বিশ্লেষণ করতে গিয়ে এই ধরনের জয় পরাজয় 10 কোল 100 গোলের ধারণাটা মোটেই প্রাসঙ্গিক নয়। আমি আপনাদের বলবো, বাংলাদেশের বন্ধুদের এবং ভারতেও যারা আমার প্রতিবেদন দেখেন, যে পাকিস্তানের বিভিন্ন অবজারভার মোদি এবং ইউনূসের বৈঠক নিয়ে কি বলছেন। বিশেষ করে বাংলাদেশের মানুষদের বলবো, তারা যদি একটু দেখেন পাকিস্তানের মেইনস্ট্রিম সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে, বিশেষ করে ফ্রাইডে টাইমসের এডিটর, বিখ্যাত সাংবাদিক বিশ্লেষক নাজম শেঠি, যিনি শামা টেলিভিশনে আয়েশার সঙ্গে নিয়মিত আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ করেন, এবং আরেকজনের কথা আমি বলবো ডক্টর কামার চিমা। তার এই প্রতিবেদনটি যদি আপনারা দেখেন, তাহলে বাংলাদেশের নতুন মিত্র পাকিস্তান মোদিজি এবং প্রফেসর ইউনূসের বৈঠক নিয়ে কি বিশ্লেষণ করছেন তাহলে আপনারা জানতে পারবেন। আমার বক্তব্য ৪ঠা এপ্রিলের প্রতিবেদনে ঠিক ছিল না ভুল ছিল, দেখুন না, কোনো ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন দেখতে বলছে না, পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো দেখুন, তাহলে হয়তো বুঝতে পারবেন আমার বক্তব্যের অন্তর্নিহিত সুরটা ঠিকই ছিল। একটা জিনিস আমি আজকে উল্লেখ না করে পারছি না, এটা আমার কাছে ভালো লেগেছে। আমি কোট করছি প্রফেসর ইউনূসের বক্তব্য। বৈঠকে ইউনূস মোদিকে বলেছেন, কোট, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব ঐতিহাসিকভাবে একে অপরের ইতিহাস, ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 1971 সালে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ভারত সরকার এবং জনগণের অটুট সমর্থনের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। এই লাইনটা আবার পড়ছি। প্রফেসর ইউনূস বলেছেন, 1971 সালে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ভারত সরকার এবং জনগণের অটুট সমর্থনের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। অর্থাৎ প্রফেসর ইউনূসের এই বিলম্বিত বোধোদয়কে আমি অন্তরের অন্তরতম স্থল থেকে স্বাগত জানাচ্ছি। কারণ মুক্তিযুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক চরিত্র, 32 নম্বর ধানমন্ডি সেটাও এক ঐতিহাসিক ভবন। প্রফেসর ইউনূসের জমানায় 32 নম্বর ধানমন্ডিকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তাদের মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির ছিল, জামায়াতে ইসলামী ছিল, আরো অনেক র্যাডিক্যাল ইসলামিক আউটফিটের লোকজন ছিল।
সেখানে আইসিস এর পতাকা আমরা উঠতে দেখেছি এবং বাংলাদেশের রাজপথে এখন আইসিস এর পতাকা নিয়ে ঘুরে বেড়ানো যায়। এই ছবি আছে, এগুলো তো আর নতুন কথা কিছু নয়। এবং প্রফেসর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে কে? জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্ররা এবং হিজবুত তাহরিরের মতো তথাকথিত নিষিদ্ধ সংগঠনটার নামেই তথাকথিত। বাংলাদেশে তারা যেভাবে রাজপথে আস্ফালন করছে, আগামী দিনে তাদের উপর নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেওয়া হবে, এটা আমার ধারণা। দেখুন, জামাত, হেফাজত, হিজবুত তাহরির এবং বৈষম্য বিরোধী ছাত্ররা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারা মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ এবং ইতিহাসকে বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলতে চায়। সেজন্য মুক্তিযুদ্ধের কথা বলা সেখানে অপরাধ, বঙ্গবন্ধুর নামোচ্চারণ, জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে ঈশ্বর বিরোধিতা। সেজন্য ৭ই মার্চের ঐতিহাসিক গুরুত্বকে খাটো করা হয়। ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। ১৫ই অগস্ট আততায়ীদের হাতে সপরিবারে মুজিব নিহত হয়েছিলেন, সেই দিনটাকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এবং প্রফেসর ইউনূস এতদিন এর বিরুদ্ধে একটি মাত্র শব্দ উচ্চারণ করেননি, বরঞ্চ জাতিসংঘের অধিবেশনে ২০২৪ সালে সেপ্টেম্বরে যখন তিনি আমেরিকা গেলেন, সেখানে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে রিসেট বাটন পুশ করেছে। সেই প্রফেসর ইউনূস যখন বলেন ১৯৭১-এ বাংলাদেশের মানুষের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, ভারতের জনগণ যেভাবে মুক্তিযুদ্ধ সমর্থন করেছিল, ভারতের সেনাবাহিনী করেছিল, তার জন্য তারা চিরকৃতজ্ঞ। ওয়েলকাম স্টেটমেন্ট প্রফেসর ইউনূস। আমরা তো এটাই চেয়েছিলাম যে বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, আওয়ামী লীগ থাক, বিএনপি থাক বা অন্য কোনো কনগ্লোমারেট আসুক, তারা যেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেন অস্বীকার না করে। এবং একটা খুব ভুল ধারণা যে ভারত নাকি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করে রেখেছিল, ভারতীয় আধিপত্যবাদ, এই ন্যারেটিভটা দীর্ঘদিন ধরে জামায়াত সহ অনেকে সেখানে চালু রেখেছে, এখন সেটা কারেন্সি পেয়েছে। আমরা চিরকাল বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক চাই এবং আমরা চাই ভারত বাংলাদেশের সম্পর্কের একটা সোনালী অধ্যায় রচিত হোক। শেখ হাসিনার সরকারকে আমরা কেন সমর্থন করেছিলাম? তার একটাই কারণ যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ বন্ধ করার ক্ষেত্রে শেখ হাসিনার সরকার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। পূর্বতন বিএনপি সরকারের আমলে চট্টগ্রামে কর্ণফুলী জেটিতে কন্টেনার ভর্তি অস্ত্র এসেছিল, যা ভারত বিরোধী জঙ্গিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং শিল্পমন্ত্রী ছিলেন জামাতের সাবেক আমির। তারা এই চক্রান্তের অংশীদার ছিলেন। কিন্তু আওয়ামী লীগ জমানায় ভারত বিরোধী জঙ্গিদের উৎসাহিত করা হয়নি বাংলাদেশের মাটি থেকে, এবং ভারতের উদ্বেগকে আওয়ামী লীগের সরকার গুরুত্ব দিয়েছিল। সেই জন্য জঙ্গি ঘাঁটি, জঙ্গি পরিকাঠামো ভাঙার তারা উদ্যোগ নেয়। হোলি আর্টিজান কাফের সেই মারাত্মক ঘটনার পর জঙ্গি দমন অভিযান আরো গতিপ্রাপ্ত হয়। তাই আওয়ামী লীগকে আমরা সমর্থন করেছিলাম এই জন্য। এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের ৪,০০০ কিলোমিটারের উপর সীমান্ত আছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গে ২২০০ কিলোমিটারের পথ। আমরা তো প্রতিবেশী বদল করতে পারবো না, কিন্তু প্রতিবেশী দেশের মাটি থেকে ভারতের অখণ্ডতা, সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার শক্তি যদি মাথাচাড়া দেয়, তাহলে সেই শক্তিকে নিশ্চিহ্ন করতে আমাদের উদ্যোগী হতে হবে এবং সেই উদ্যোগকে
প্রতিবেশী দেশের সরকার সমর্থন করবে এটাই আমরা চাই, এবং আওয়ামী লীগের সরকার করেছিল, এবং মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের সরকার বহন করত, সেই জন্য আমরা সমর্থন করেছিলাম। কিন্তু আমাদের মূল সম্পর্ক বাংলাদেশের 18 কোটি মানুষের সঙ্গে। আমি এখনো গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশের 55-56% মানুষ ভারতের বিরুদ্ধে কোনো রকম বিদ্বেষ পোষণ করেন না। আরো কিছু মানুষ আছেন, তারাও প্রায় 20%, তারা ভারতের প্রতি তাদের অভিমান আছে, কিন্তু তারা ভারত বিদ্বেষী নয়। বাকি যে 25% মানুষ আছে, যারা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা মনে করে যে স্বাধীন বাংলাদেশের যে প্রতিষ্ঠা সেটা জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত, সেই শক্তির আমরা বিরোধিতা করি। এটা দর্থহীন ভাষায় জানিয়ে রাখা ভালো। দেখুন, প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারে র্যাডিক্যাল এলিমেন্ট আছে, যেমন ইউনূসের প্রধান সহকারী মাহফুজ আলম, স্বরাষ্ট্র সচিব নাসিবুল কারীম। এই মাহফুজ হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য ছিল। নাসিমুল গনি বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা, এটা সত্য। এটাকে ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করা আমার মনে হয় কারোর পক্ষেই ঠিক নয়। যে মাহফুজ উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের একটা অংশ নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র প্রকাশ করলো, বলল এই নতুন মানচিত্র না তৈরি হলে বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন হবে, নতুন বন্দোবস্ত, নতুন মানচিত্রের কথা বলল। তারপরেও প্রফেসর ইউনূস মাহফুজকে তার উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে বহিষ্কার করেননি, বহাল তবিয়তে আছে। তাহলে এতে যদি আমরা মনে করি যে প্রফেসর ইউনূস আসলে এই মতবাদকেই সমর্থন করেন, তিনি নিজে বলতে পারছেন না বলে তার ভাষায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজকে দিয়ে এই কথাগুলো বলিয়েছেন, তাহলে যদি মনে হয় যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, অন্যায় কি? এই প্রেক্ষিতে প্রফেসর ইউনূসের এই বিলম্বিত বোধোদয় আমাদের একটু আশা জাগাচ্ছে। জানি না আমরা আশার ছলনে ভুলি নাকি সত্যিই প্রফেসর ইউনূস কোর্স কালেকশন করেছেন। দেখুন, নরেন্দ্র মোদী বা ভারত সরকার প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চাননি। মোদীজি যখন বিমস্টেকের সম্মেলনে যোগ দিলেন, তার কর্মসূচি কি সেটা বিদেশ মন্ত্রক জানিয়েছিল। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানানো হয়েছিল, কিন্তু বাংলাদেশের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের কথা প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে ছিল না। কিন্তু তা সত্ত্বেও বৈঠকটা হলো। বাংলাদেশ চেয়েছিল বৈঠক করতে, আমরা শেষ পর্যন্ত নিমরাজি হয়েছি এবং বৈঠক হয়েছে। প্রফেসর ইউনূস চীনে গিয়ে বললেন উত্তর পূর্ব ভারত ল্যান্ডলক এবং বঙ্গোপসাগরের ওই অঞ্চলের একমাত্র তারাই অভিভাবক। এটা আমরা ভালোভাবে নিইনি, সেই জন্য জয়শঙ্কর বলেছিলেন যে 6500 কিলোমিটার আমাদের কোস্টাল লাইন আছে, সেটা যেন বাংলাদেশ মনে রাখে। এখন আপনারা বিমস্টেকের নৈশভোজে মোদিজি এবং প্রফেসর ইউনূসের পাশাপাশি বসার ছবি দেখেছেন, আড়ষ্টতা ছিল নরেন্দ্র মোদীর মধ্যে। তারপর যে দ্বিপাক্ষিক বৈঠকটা হলো, আপনারা খেয়াল করবেন নরেন্দ্র মোদী যখন ধরুন ইমানুয়েল মাকার থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রপ্রধান, আমি ইমানুয়েল মাকারের কথা একটা উদাহরণস্বরূপ বললাম, বা জর্জিয়া মেলনি, তাদের সঙ্গে যখন বৈঠক করেন তখন যে উষ্ণতা দেখা যায় ছিল ডক্টর ইউনূসের সঙ্গে মোদীজি। বলুন না আপনারা, ইউনূস প্রবেশ করলেন যেখানে মিটিং হবে, তার 1 মিনিট পরে তার সঙ্গে যারা এসেছিলেন ডেলিগেশন এলো, যারা ওই মিটিং এ ছিলেন। একবারও মোদিজি প্রফেসর ইউনূসের সঙ্গে যারা এসেছিলেন তাদের সঙ্গে আলাপ করেছেন? সঙ্গে সঙ্গে কথা শুরু হয়ে গেল, এবং একটা সাদা কাগজ ইউনূসের হাতে একজন মাতৃশক্তি দিলেন, সেটা নিয়ে ইউনূস মিটিং শুরু করলেন। এটাকে কি বলবো আমরা? একটু কনফিডেন্সের অভাব নয় ইউনূসের? আপনারাই বলুন।
মোদিজি কিন্তু প্রথম থেকেই অত্যন্ত কনফিডেন্ট ছিলেন, কারণ তিনি তো বৈঠকটা করতে চাননি, কিন্তু প্রতিবেশী দেশের একজন মানুষ যিনি এখন মুখ্য উপদেষ্টা আছেন তিনি চেয়েছেন বারবার, সেই জন্য নিমরাজি হয়ে বৈঠকটা করেছেন। 2, আচ্ছা প্রফেসর ইউনূস এর মধ্যে যে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করেছেন তাদের কি উপহার পেয়েছেন? ওই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের গ্রাফিতি। মোদিজিকে কি দিলেন? যে 2015 সালের 3রা জানুয়ারি মুম্বাইয়ের সায়েন্স কংগ্রেসে 102তম সায়েন্স কংগ্রেসে মোদিজি প্রফেসর ইউনূসকে গোল্ড মেডেল দিচ্ছেন। অর্থাৎ মোদিজির সঙ্গে তার নাকি খুব উষ্ণ সম্পর্ক, এটাই দেখাতে চেয়েছেন। তো সেই জন্য জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের গ্রাফিতি সম্বলিত ছবি মোদিজির হাতে তুলে দেন। অন্য রাষ্ট্রপ্রধানদের কিন্তু সেটাই দিচ্ছেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর হাতে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের ছবিটা কিন্তু তিনি দেননি। 2, মোদিজি এক্স স্যান্ডেলে বাংলা, হিন্দি, ইংরেজিতে যে বৈঠক হয়েছে তার নির্যাসটুকু দিয়েছেন। আমরা কি বলেছি? এখনো আমাদের যে অবস্থান আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একটা স্টেবল, অ্যাকোমোডেটিভ, ইনক্লুসিভ অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ আমরা চাই, এবং সেটা করার জন্য যা সমর্থন দরকার আমরা দেব। অর্থাৎ এখনো সেটা নেই, এটা করার জন্য সমর্থন আমরা দেব। গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং স্থায়ী একটা বাংলাদেশ, এবং যেখানে আলোচনা হবে গঠনমূলক, কনস্ট্রাকটিভ এবং পিপল সেন্ট্রিক। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে দুদেশের মানুষের, এমন সম্পর্ক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 3, মাইনরিটিরা মানে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুরা, হিন্দুরা, বৌদ্ধরাও তো বাংলাদেশে অত্যাচারিত হচ্ছেন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। চিন্ময় প্রভু এখনো জেলবন্দি, আর জসিমউদ্দিন রহমানের মতো সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রামের হাজারীগলিতে কি হয়েছে? যশোরেশ্বরী কালী মন্দির, যেটা আমাদের শক্তিপীঠ, মা কালীকে প্রধানমন্ত্রী সোনার মুকুট উপহার দিয়েছিলেন, সেটা চুরি হয়ে গেছে। 2500-এর কাছাকাছি সংখ্যালঘু নিগ্রহের ঘটনা ঘটেছে। আমরা চাই সেগুলো যথাযথভাবে নিরপেক্ষ তদন্ত করুক। ওই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় যে ধর্মীয় সংখ্যালঘুরা আওয়ামী লীগের সমর্থক বলেই তারা রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছেন, ধর্মীয় কারণে নয়। একদম বোগাস ন্যারেটিভ। দেখুন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে প্রথমে নোট ভার্বালে পাঠিয়েছিল, তারপরে ইউনূস প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং একই সঙ্গে বলছেন যে ভারতের আতিথেয়তাকে শেখ হাসিনা অসম্মান করছেন, কারণ তিনি ভারতের মাটিতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন। আমরা প্রথমেও বলেছি, এখনো বলেছি, ভারত সরকার তাকে কোনো পরিকাঠামোগত সহায়তা করছে না। তিনি দেশের অতিথি, তার ভারতে থাকা নিয়ে ঐক্যমত্য আছে। তিনি যদি নিজের মতো করে পরিকাঠামো তৈরি করে বক্তব্য রাখেন, আমরা কি বলতে পারি? এবং তিনি তো বাংলাদেশ বিরোধী কিছু কথা বলছেন না, তিনি তো এখনো সাবেক প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ সরকারের মানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে মুখর হচ্ছেন, এবং তার 15 বছরের জমানায় বাংলাদেশে কি উন্নতি হয়েছিল, এখন কি অবস্থা, তার মতো করে কম্পেয়ার করছেন। তিনি বাংলাদেশ বিরোধী একটা শব্দ কিন্তু বলেননি। তিনি বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন, পবিত্র ঈদ উল ফিতরে জানিয়েছেন, 7ই মার্চে জানিয়েছেন, সব জায়গায় জানিয়েছেন। কেউ বলতে পারবে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কোনো কথা বলছেন? তিনি অন্তর্বর্তী সরকারকে দখলদার, অগণতান্ত্রিক, অবৈধ সরকার বলে অভিহিত করে তার 15 বছরের শাসনকালে বাংলাদেশ কি ছিল, এখন বাংলাদেশ কি হয়েছে সেটা বলছেন তার মতো করে। তা আমাদের ভূমিকা কি?
আমাদের ভূমিকাটা কি? আমরা তো বারবার বলছি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ভর করে না। ভারত বাংলাদেশের সম্পর্ক জনগণ কেন্দ্রিক এবং কনস্ট্রাকটিভ হওয়া বাঞ্ছনীয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি সবকিছুতে শেখ হাসিনার ভূত দেখে বা নিজেদের অপদার্থতাকে ঢাকবার জন্য তারা আওয়ামী লীগকে ওই পতিত স্বৈরাচারের জন্য সবকিছু হচ্ছে বলে সাফাই দেওয়ার চেষ্টা করে, সেটা তাদের ব্যাপারে, আমরা এর মধ্যে কিছু করতে চাই না, কিছু বলতেও চাই না। কিন্তু সংখ্যালঘু নিগ্রহ হচ্ছে, এথনিক ক্লিনজিং এর চেষ্টা হচ্ছে, এটা অনস্বীকার্য। স্ট্যাটিস্টিক্স দেখুন না, 50-55 বছর আগে বাংলাদেশে হিন্দু পপুলেশন ছিল মোট জনসংখ্যার 23%, এখন নাপতে নাপতে 8%-এর কাছাকাছি। আর ভারতবর্ষে 1947 সালে মুসলমান জনসংখ্যা যা ছিল তার থেকে 4% বেড়েছে। অর্থাৎ ভারতে ধর্মীয় সংখ্যালঘু মানে মুসলমানদের সংখ্যা বাড়লো, আর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা কমলো। এর থেকে কি প্রমাণিত হয় আপনারাই বলুন? 20 কোটির বেশি মুসলমান ভারতবর্ষে থাকেন, তারা এদেশের নাগরিক, একই রকম সুযোগ সুবিধা ভোগ করেন, বাংলাদেশের মোট জনসংখ্যার থেকে বেশি। অনেকে বাংলাদেশের মানুষ বলছে আপনাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আপনারা কিভাবে কোন মুখে বাংলাদেশি হিন্দুদের নিপীড়নের বিষয়ে প্রশ্ন তোলেন। তাদেরকে জানিয়ে রাখি, মুসলিম দেশ নয় ভারতবর্ষ, তা সত্ত্বেও এখানে যে মুসলিম পপুলেশন তা অন্য অনেক মুসলিম দেশের থেকে বেশি। আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদ সহ অন্যান্য নানা পদে অলংকৃত করেছেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা বিগত 77 বছরে বেড়েছে। আগের পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ, ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা মারাত্মকভাবে কমেছে। অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন কোন দেশে হয় এই সামান্য পরিসংখ্যানই সেটা স্পষ্ট করে বলে দেবে। তাই এই ধরনের অসত্য ন্যারেটিভ যারা তৈরি করছেন তারা দুদেশের সম্পর্কের উন্নতি চান না। পরিষ্কার কথা, নির্বাচন হবে, করতে হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, আওয়ামী লীগ তাতে পার্টিসিপেট করবে এবং একটা গণতান্ত্রিক সরকার তাতে তৈরি করতে হবে। এটা আমাদের ঘোষিত অবস্থান। সেটা প্রফেসর ইউনূসের মুখের উপর নরেন্দ্র মোদী বলে এসেছেন। ট্রাম্প ফ্যাক্টর একটা কাজ করছে ইউনূসের মনে। আমার মনে হয় যে তিনি জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের গ্রাফিটি মোদিজিকে এই জন্যই দেননি, হিতে বিপরীত হতে পারে। কারণ জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাধারণ মানুষ ছিল, অনেক ছিল, একই সঙ্গে জঙ্গি জিহাদিরাও ছিল এবং একটা বড় পরিকল্পনার একটা অংশ। সেজন্য আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া সাক্ষাৎকারে বলেছেন যদি 5ই অগস্টের গণ অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে সশস্ত্র অভ্যুত্থানের ডাক তারা দিতেন। সশস্ত্র অভ্যুত্থান একদিনে হয় না, তার জন্য প্রস্তুতি লাগে, অস্ত্র লাগে, সবই তাদের কাছে ছিল। অর্থাৎ এটা একটা বড় ষড়যন্ত্র, মেটিকিউলাস ডিজাইন, যেটা পরিণতি পায় জুলাই অগাস্ট অভ্যুত্থানের মাধ্যমে। এটাই ব্যাপার। এবং র্যাডিকাল ইসলামের বারবারন্ত বাংলাদেশি হচ্ছে না, বাংলাদেশের মানুষই বলছেন, আমরা কেন। এবং ট্রাম্প এবং মোদিজি র্যাডিকাল ইসলামের বিরুদ্ধে একসঙ্গে লড়বেন এবং এই র্যাডিকাল ইসলাম এখন বিশ্ব শান্তির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখুন, প্রতিবেশী প্রথম নীতি আমরা সব সময় গ্রহণ করি, তার জন্য আমাদের ক্ষতি স্বীকার করতে হয়েছে, পিঠে ছুরি মেরেছে। এই যে 2014 সালে নরেন্দ্র মোদী যখন শপথ নিলেন, সার্ক গোষ্ঠীভুক্ত প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, নওয়াজ শরীফ এসেছিল। তারপর 2015 সালে ডিসেম্বর মাসে মোদীজি কোনো একটা বিদেশ সফর থেকে সরাসরি লাহোরে চলে গেলেন নওয়াজ শরীফের একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে। আমরা জেস্চার দেখিয়েছি, আমরা বন্ধুত্বের হাত বাড়িয়েছি, বিনিময়ে কি পেয়েছি? পাঠানকোটে বিমান ঘাঁটিতে হামলা,
পুলওয়ামা সেনা কনভয়ে বিস্ফোরণ, কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঢুকে সাধারণ মানুষ নিরাপত্তা রক্ষীদের খুন করা, আমরা 26/11 দেখেছি, সংসদে হামলা দেখেছি, কোথায় দেখেনি? সব হামলার পিছনে পাকিস্তান 3-3টে যুদ্ধ করেছে, আমাদের সঙ্গে হেরেছে। তাও আমরা জেনারেল মুশারফের সঙ্গে শীর্ষ বৈঠক করেছি, তার আগে কার্গিল যুদ্ধ হয়েছে, নওয়াজ শরীফের সঙ্গে করেছি। আমাদের দিক থেকে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, কিন্তু আমাদের এই উদারতা, আন্তরিকতার সুযোগ পাকিস্তান বারে বারে নিয়েছে, এখনো নিচ্ছে। আমরা চাই আমাদের এই ঔদার্যের সুযোগ যেন বাংলাদেশের সরকার না নেয়, জঙ্গি জিহাদিরা না নেয়। সেজন্য প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করতে আমাদের আপত্তি ছিল, দ্বিধা ছিল, কিন্তু যেহেতু প্রতিবেশী বাংলাদেশের উনি অন্তর্বর্তী সরকারের প্রধান বারবার অনুরোধ করেছেন বলে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের কথাগুলো মুখের উপর বলে দিয়েছি। বল এখন বাংলাদেশের কোর্টে, আমাদের দিক থেকে যা করার আমরা করে দিয়েছি। এবার আমাদের নজর রাখার পালা। দেখতে হবে বাংলাদেশ স্থায়িত্বের পথে, গণতন্ত্রের পথে, ধর্মনিরপেক্ষতার পথে, সংখ্যালঘুদের সুরক্ষার প্রশ্নে আন্তরিক হয় কিনা। যদি হয় খুব ভালো, কোনো অসুবিধা নেই। আর যদি না হয়, ভবিষ্যৎ বলবে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন অভিমুখে ধাবিত হবে।